আমি গণমাধ্যম কর্মী হিসাবে বলতে চাই, আপনি শাহবাগ দাঁড়িয়ে গেলেন মনের ইচ্ছা মতো, গোটা জাতিকে পরিচালনা শুরু করলেন। সকাল 9টায় সবাই দাঁড়িয়ে থাকবেন এক জায়গায়, মতিঝিল শাপলা চত্বরে দাঁড়িয়ে যাবেন, বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে দাঁড়িয়ে যাবেন। এগুলো কিন্তু একটু ধাঁচ ভিন্ন, প্রত্যেকটাই মব। কালকেই শেষ হয়ে যাবে আমি তা মনে করি না, কিন্তু চেষ্টা করছেন আত্মকেন্দ্রিক সবার জন্য। সেইটা যদি শো করতে পারেন, ওনার সাথে আমাদের যতই পলিটিক্যাল দূরত্ব থাকুক না কেন, আমরা এটাকে পজিটিভভাবেই আগাতে চাই। ধন্যবাদ আপনাকে রিনোসেন্ট প্রিন্স। মোস্তফা কামাল, যদি অনেকগুলো কথা বলেছেন রিনোসেন্ট প্রিন্স, তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা বলেছেন, যদি আপনাকে এভাবে বলতে বলি 17 বছরের আগের তারেক রহমান এবং আজকের তারেক রহমান যদি মূল্যায়ন করতে বলি, কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই বিএনপির বিপরীত রাজনীতি করেন, তো বিপরীত রাজনীতি করতে হলে সমালোচনা করতে হবে তা কিন্তু নয়। তো ওই দিনটাও কিন্তু পাল্টে গেছে, খেয়াল করেছেন? তিনি সাফল্য কামনা করেছেন এবং আন্তরিকভাবেই করেছেন। আমি যতটুকু এই মিনিটখানেকেও বুঝতে পেরেছি, বাংলাদেশের মানুষেরও মনোজাগতিক একটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে। তো তারেক রহমান সাহেব 17 বছর আগে শুধুই মজলুম ছিলেন, নির্যাতিত নিপীড়িত ছিলেন, চরম নির্যাতিত, চরিত্রে কলঙ্ক দেয়া থেকে শুরু করে বদনাম, অপমান এবং ভবিষ্যতেও যেন একটা খলনায়কের জায়গায় তারা রাখা যায়, রাষ্ট্র থেকে যখন এই অপচেষ্টা হয়েছে সেটা তিনি উতরিয়েছেন, ওভারকাম করেছেন। চারটেখানি কথা নয় কিন্তু, তাও রাষ্ট্র বলতে ওই রাষ্ট্রটা চালিয়েছে কে? বাংলাদেশের ওই সময়ের বা এখনও নাই বললাম বিশাল দল আওয়ামী লীগ, প্রাচীন দল আওয়ামী লীগ। তো সেটা তিনি ওভারকাম করে যখন দেশে আসতেন, আমরা একটা ভিন্ন হাইপ কিন্তু দেখলাম, যে একটা উচ্ছ্বাস। দিন কয়েকের মাথায় কিন্তু বেদনা, তিনি তার মাকে হারালেন, উচ্ছ্বাসের মধ্যেই বেদনা। তারপরে আসলো নির্বাচন, নির্বাচন হেলে দুলে একটি আসনেও পাশ করতে পারেনি বিএনপি, একটি আসনেও নয়। খেয়াল করেন কিন্তু বিষয়টা, এবার নির্বাচনে বিএনপির যিনি প্রধান তিনিও কিন্তু নির্ভারে পাশ করতে পারেননি, বরং তার একটা আসনও ঝুঁকিতে পড়ে গিয়েছিল। আবার বিরোধী দল জামাত ইসলামের যিনি প্রধান তার নিজের আসনও ঝুঁকিতে পড়ে গিয়েছিল। অর্থাৎ চরম লড়াই করতে হয়েছে। মানে ঝুঁকিমুক্ত হলে কী হবে? ঝুঁকিমুক্ত এখনও হননি কেউই ঝুঁকিমুক্ত হননি। এবার যখন ক্ষমতায় অভিষেক ঘটল তার, খুব একটা স্পর্শকাতর সময়ে। রমজান প্রতি বছরে আসে, আসবে, যাবে, কিন্তু রমজান বাংলাদেশে যত না ধর্মীয় আনুষ্ঠানিকতা, বরাবর দেখা গেছে এটা রাজনৈতিক আনুষ্ঠানিকতাও হয়ে যায়। বিশেষ করে গেল রমজানে হয়তো একটু স্বস্তিতে ছিলাম তার আগেরটার চেয়ে। আওয়ামী লীগের আমলের শেষ দিকের রমজানগুলোতে আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, যে বেগুনের বদলে পেঁপে দিয়ে কী করা যায়, রেসিপি কিন্তু শুনতে হয়েছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে। অনিবার্য পরিণতি, যে মরিচ কিভাবে রাখা যায় ফ্রিজের মধ্যে অনেক দিন, ডিম কিভাবে শুকিয়ে রাখা যায়, এই যে নানান রেসিপি, এমনকি কাঁঠাল দিয়ে কি খাওয়া যায়, এই ধরনের বয়ানগুলো বা এই ধরনের রেসিপিগুলো আমাদের রমজানের পূর্বাপরে বেশি শুনতে হয়েছে। তার মানে শেখ হাসিনা কি জোকস করেছিলেন? খেজুরের বদলে বড়ই খেতে বলেছিলেন। শেখ হাসিনা কি এগুলো শখে করেছিলেন বা কমিক করেছিলেন? না, বাস্তবতা ছিল বড় নিষ্ঠুর, সামলাতে পারছিলেন না। ঠিক এবারের সরকারটা কিন্তু রোজা মুখে শুরু হচ্ছে, একদম রোজা মুখে, আগামীকাল থেকেই সম্ভবত মাহে রমজান। তো আজকে এরকম দিনে সেন্সিটিভ কিন্তু ছোট্ট ছোট্ট কিছু জিনিস, লেবুর হালি কত সেটাই যেন জাতীয় ঘটনা, বেগুনের কেজি কত এটাই যেন জাতীয় ঘটনা। আজকে লেবুর হালি 120 টাকা, রমজানের সবচেয়ে প্রয়োজনীয় অনুষঙ্গ কিন্তু। জি, কিন্তু আবার সবচেয়ে প্রয়োজনীয় না হলেও রমজানে পেঁয়াজও অনুষঙ্গ হয়ে যায়, কখনো মরিচও হয়ে যায়, হয়তো এত জরুরি না, কিন্তু এটা আবার জোর দিয়ে বলতেও পারবেন না, ভিন্ন ট্যাগ পড়ে যাবে গায়ে, যে আপনি রমজান বিরোধী হয়ে যাবেন সোজা। তো আসলে রমজানটাকে আপনি চ্যালেঞ্জ মনে করছেন বিএনপির, যেটা তারেক রহমান সাহেব অ্যাড্রেস করেছেন, এবং এরই মধ্যে বার্তাও দিয়েছেন নিত্য পণ্যের দ্রব্যমূল্য কমানোর বিষয়, আবার যানজটের দিকে দিয়েছেন, অর্থাৎ তার হোমওয়ার্ক প্রচুর। তো 180 দিন যেটা বলেছেন, 180 দিন অনেক দিন নয়। আপনি যখন 17 বছর 7 মাসের সাথে তুলনা করবেন, 180 দিন কোনো দিনে নয়। কিন্তু আবার বাস্তবতা হচ্ছে বাংলাদেশের একদিনও সহ্য করতে চায় না। আপনার যে কোনো কিছু নিয়ে মন্তব্য করা, প্রয়োজনে ট্রল করা, ফটোকার্ট করা, সমাজের যোগাযোগ মাধ্যম খুবই স্ট্রং। জি, তো এটা এক ধরনের সরকারের উপর চাপ যেমন পড়বে, আর সমান্তরালে যেটা প্রিন্স ভাই বলছিলেন, আমি শুধু মবের মধ্যে থাকতে চাই না, অর্থাৎ অন্যায় কার্যক্রম যেন না চলে, বিশেষ করে সোজা সাদামাটা বাংলায় ওগুলো মব,
আমি গণমাধ্যম কর্মী হিসাবে বলতে চাই, আপনি শাহবাগ দাঁড়িয়ে গেলেন মনের ইচ্ছা মতো, গোটা জাতিকে পরিচালনা শুরু করলেন। সকাল 9টায় সবাই দাঁড়িয়ে থাকবেন এক জায়গায়, মতিঝিল শাপলা চত্বরে দাঁড়িয়ে যাবেন, বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে দাঁড়িয়ে যাবেন। এগুলো কিন্তু একটু ধাঁচ ভিন্ন, প্রত্যেকটাই মব। মানুষ এগুলো পছন্দ করে না। একটা নির্বাচিত সরকার আছে, একটা শক্তিশালী বিরোধী দল এবার আছে। ইচ্ছে করলে মানুষও যদি একটু ধৈর্য ধরে, মানুষের আকাঙ্ক্ষার পারদ অনেক উপরে, কারণ নির্যাতিত হতে হতে সবাই হয়েছে যার যার মতো, প্রতারিত হতে হতে, ঠকতে ঠকতে, ব্যঙ্গ তামাশার শিকার হতে হতে মানুষ এখন রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক অভিযাত্রায় চায়। আর তারেক রহমান সাহেবের যেটা খুব ভালো লক্ষণ দেখা গেল, যে তিনি একাই 100 জন হওয়ার একটা চেষ্টা তার মধ্যে নেই, বরং 100 জনকে এক করার একটা প্রবণতা কিন্তু বরাবরে দেখছি। নির্বাচনের পর আমরা আরও বেশি করে দেখছি। এতে করে তার ব্যর্থ হওয়ার সুযোগ কম, আর ব্যর্থ হওয়া যাবে না, তার ব্যর্থ হওয়ার সুযোগও নাই, কারণ নয়তো আমরা আরেকটা বাজে পরিণতি দেখব। ধন্যবাদ আপনাকে। আপনি চ্যালেঞ্জের কথা বলেছিলেন, রহিন হোসেন প্রিন্স, আপনিও একটা চ্যালেঞ্জের কথা বলেছিলেন। আসলে এই সরকারের সামনে আমার যে একটা মানে অবজারভেশন, এটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা, এই বিষয়গুলোকে আপনি চ্যালেঞ্জ মনে করেন কেন বিএনপির জন্য সামনের সরকার, বা আপনি আবার নতুন কি চ্যালেঞ্জ মনে করছেন যে এই সরকারের আরো কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে হয়? না, একটা আপনি তো বললেন যেটা গণতন্ত্র, অর্থনীতি, সুশাসন, আসলে এই কথাগুলোর মধ্যে সবই আসে। এগুলো তো চ্যালেঞ্জ, কিন্তু ওই যে বললাম যে 180 দিনে তো অগ্রাধিকার দিয়ে জায়গাগুলো করতে হবে, এটাই ব্যাপার। আমাকে যদি বলেন রিপিটেশন হলে আবারও বলছি যে প্রথমে হচ্ছে এই যে আমাদের মধ্যে, আমি এই কথাটা আবার একটু পেছনে ফিরেই সামনে আসতে হয়, যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা আসলাম 24-এ, সেই আকাঙ্ক্ষার সংকট তৈরি করলো কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে। তাহলে আপনাকে ওই পেছন ফিরে ওইখান থেকে শুরু করতে হবে এবং এইখানকার জটিলতা দূর করতে হবে। যে আগে যে কেউ কোনো, ভাই খুবই কারেক্টলি বলছে যে হুটহাট করে কোনো কিছু করে কোনো আইন দেখানো যাবে না। এইটা চলবে আইনের গতিতে। এইটা একটা, আপনি যদি বলেন চ্যালেঞ্জের জায়গা, এটাই, সেটাকে আপনি ডেমোক্রেসির চ্যালেঞ্জের একটা ছোট পার্ট হলে বলতে পারেন। আরেকটা বড় চ্যালেঞ্জ দেখেন এইখানে, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, খুবই প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। দেখেছি এটা কিন্তু অগ্রাধিকার, আপনি আইন শৃঙ্খলার সাথে দেখেন, এটা আমি বলেছিও টেলিভিশন, অনেক সময় বলতে খারাপও লেগেছে। আমি দেখছি যে পল্টন মোড়ে আমার পার্টি অফিসের ওইখানে হেঁটে আসছে একটা ট্রাফিক ভাই, কথা বলছে, কেউ শোনে না। আমার 2-1 দিন যে শ্রমজীবী মানুষ, আমার তাকেও ডেকে ধমক দিতে হয়েছে যে এই শোনো না কেন। তখন উনি এসে দেখি ও কাতর, কি করবো বলেন তো স্যার, মানে আমি যেটা জীবনেও কোনোদিন দেখিনি, এটা আমরাও তো দাঁড়াই। তাহলে এই জায়গাগুলো, তারপরে আমাদের এই যে পুলিশ যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল তার ট্রমার মধ্যে আছে, সেইখানকে তো আপনাকে পুনরুদ্ধারের জায়গা করতে, আপনি দেখেন মানে একই সাথে অনেকগুলো কাজের মধ্যে, সেইটা না হলে তো আপনি এই কাজগুলো পারবেন না। আপনি ধরুন প্রসঙ্গক্রমে খালি বলি, নির্বাচনে আমাদের সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটা কঠোর অবস্থান ছিল বলেই যতটুকু পজিটিভ সেটাই তো হতে পেরেছে। শেষ দিন আমার বিবেচনা, আমি নির্বাচনের সময় বলেছি ওইটা শেষ 7 দিন আগে থেকে ভূমিকাটা, সেই জায়গাটাই এইটা একটা বড় চ্যালেঞ্জের জায়গায় মনে করি। একই সাথে একটা চ্যালেঞ্জ এটা মনে রাখতে হবে, ডেমোক্রেসির সাথে আমাদের দেশ কোনটা, যেটা আপনি আজকেই বললেন, উনি স্মৃতিসৌধে উনি মানে ওনার টিম ফুল দেওয়ার পরে যে কথাগুলো বলেছেন, যে মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যেটা বলেছেন, তো দেখেন আমাদের কিন্তু একেবারেই 5 তারিখে, যেটা আমরা কিন্তু তখনই বলেছি, আমি বলি যে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, আমরা গণ অভ্যুত্থানের পরপরই যে এই পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্টেটমেন্ট দিয়ে বিকালে বাসায় ফিরে যখন দেখলাম, তখন আমরা বলেছি তখন যে মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের পরে আক্রমণ রুখে দাঁড়াও। তাহলে আপনি কিন্তু এইটার সাথে এই সিগন্যালটাও দিয়ে এইখান থেকে যে ঠিক আছে আমরা এটা পুনরুদ্ধার করব, এই সংকটগুলো হতে দেবো না, কারণ বাংলাদেশ তো সেই জায়গাটাকে আপনি থেকেই, এবং ডেমোক্রেসির বাইরে কোনো কিছু চলবে না, এইটা করা দরকার। আমি দেখলাম, যদিও আমি বললাম যে সবটা না শুনেও বলা কঠিন, দেখলাম আইনমন্ত্রী তিনি বলেছেন বিচারের সম্পর্কে, আমাদের আগেই বললাম যে মবের ব্যাপারে ফখরুল ভাই বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবার ওই যে সচিবালয়ের যে পে স্কেলের বিষয়, সেখানে দেখলাম বলেছে পরীক্ষা করে দেখা, আমার অর্থনীতির জায়গায় সবটাই আছে। এই জায়গায় আমি খালি একটা কিটিক করে এই কথাটা বলি, আমি কালকে থেকে দেখলাম, আমি না আমার বলতে চাই না, কারণ আজকে প্রথম দিকে এটা বলতে চাই না, আমাদের এই ভাইদেরও যারা মন্ত্রী বা দায়িত্ব পালন করেছে, আমরা তো কম বেশি চিনি, 2-1 জন ছাড়া তো সবই চিনি, একটু বলবো যে তাকেও তার যে যিনি দায়িত্বে আছেন তার তো অফিসিয়াল টিম আছে, হুট করে একজন করেই ফোন ধরে একটা কিছু করলাম ওইটা না করে
তিনি জিনিসটা ঠান্ডা মাথায় ওকে আমি কোনটা করব, তারপরে তার টিমকে বুঝিয়ে কিন্তু করতে হবে, কারণ উনি একটা কিছু বললেই পারবেন না। ধরুন এই যে আয়োজন করেছে, আপনি তো একা পারবেন না, আপনাকে পুরো টিমকে আস্থায় নিয়ে সাথে নিয়ে করতে হবে। সুতরাং কোনো একটা ত্রুটি যদি আমরা দুইজনই বলি, আপনার সাথে সাথে এখান থেকে কোনো মাতবাড়ি না থাকে বলা হচ্ছে আচ্ছা ভাই আমি দেখছি, পরে টিমকে বলে সমাধান। আমি এই জন্য ওনাদেরকে বললাম, আমি গতকাল সেটা আমি মন্তব্য করলাম না, দুই একটা মন্তব্যে আমার কাছে মনে হয়েছে যে ওই মন্তব্য খুব শুনতে ভালো লাগে, কিন্তু কাজটা না হলে সংকট হবে। তাহলে সেই জায়গায় গণতন্ত্র উদ্ধারের, আর যেটা বলেছেন অর্থনীতির পুনরুদ্ধার তো একটা জরুরি কর্তব্য, সেইটাও আমি মনে করি। আমি দেখলাম ওনারা মুক্তবাজারের ধারায় থাকলেও যাকে দিয়েছে, এবং বিশেষ করে কথাটা আমার বলাটা, ওই যে ভাই বললেন যে আমি তো একটু পার্টি করলেও, কিন্তু আমি বললাম যে ন্যূনতমটা তো আমি চাই। আমি কিন্তু চাই না যে আমি তো, তারা তো সোশ্যালিস্টের ধারায় যাবে, আমি চাই না। মুক্তবাজারের ধারায় যতটুকু সম্ভব। ওইখানে দেখলাম যে ইকোনমিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর রাশেদ আল তিতুমিরকে দায়িত্ব দিয়েছে, ভালো। তার তো আমরা কতগুলো পজিটিভ জায়গা জানি, চিন্তা চেতনা সবটা না মিললো, তো এইটা যদি তারা আস্থায় নিতে পারে, নেবে কিনা আমি জানি না, না নিলে 180 দিন পরে তখন তো অন্য কথা বলতে হবে, এইটা করতে হবে। আর সুশাসনের কথা যেটা বলছেন, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুশাসনের সাথে জড়িত হচ্ছে যে আমি, ওই যে বলে না আইন অন্ধ, জি, তাই তো কথাটা ঠিক বললাম তো? আইন অন্ধ, ওনাদেরকে বলতে হবে আমরা অন্ধ, এইখানে আমি কোনো ব্যক্তি দেখব না, কোনো গোষ্ঠী দেখব না, আমি আইনের মতো চলবে। কারণ এই চ্যালেঞ্জগুলো গুরুত্বপূর্ণ। এর সাথে বলি, যেটা কিন্তু আলোচনা একটু আসছে, একেবারে তারা করে নাই তা না, এবং এখানে অনেক পলিটিক্যাল লোকজন আমরা দীর্ঘ পথে কিন্তু একই সাথে অতিক্রম করেছি, বিশেষ করে কর্তৃত্ববাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তাতে যে কথাটা আমরা বলার চেষ্টা করেছি, সেইটা ওনারা যদি একটু মনে রাখেন, তাহলে সেইটা একটা পজিটিভ হবে। সেটা হচ্ছে সব কিছুতে স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, আর কোনো সংকট হলে অন্তত পক্ষে জনগণের অংশগ্রহণ সবসময় করতে পারলে ভালো। সেটা না পারলেও যদি অংশগ্রহণটা কিছুটা হলেও করতে পারেন, তাহলে এই চ্যালেঞ্জ যতটুকু মোকাবেলা করলেন, পরবর্তী ধাপ কি হবে এইটাও বিবেচনা করে আগাতে পারবেন। শেষ বক্তব্য এইটাকে বলে দিয়ে এর সাথে জড়িত, এই কাজগুলো করতে গেলে যে টিমের কথা বলছি, তাদের সার্বক্ষণিক অ্যাটেনশন এই কাজগুলোর মধ্যে থাকতে হবে, এবং কিভাবে পার্লামেন্ট মেম্বাররাও আইন প্রণয়ন সহ সমস্ত কাজে আসতে পারে। যে অতীত দিনে পার্লামেন্ট মেম্বার মানে আচ্ছা আজকে আমি পার্লামেন্ট হয়েছি, ব্যবসা এলাকার ওটা কী করতে পারো, কোথায় যাব, কি করব, এই জায়গাতে ওনাদের কিন্তু এই টিমকে 300 জনের উপরও এই ধরনের একটা, আমি নজরদারি শব্দটি উল্লেখ করলাম, যদি কিছুটা করে একটা মোটামুটি এই বুর্জুয়া দল হিসাবে তার ব্যবস্থার মধ্যেও একটু হলেও পজিটিভ রেখা পাত করতে পারে, আমি সেইটাকে একটা বড় অগ্রগতি হিসাবে দেখব।